সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়। আমাদের আজকের আলোচনা সাধারণ ভগ্নাংশ। আশা করছি তোমরা আজকের এই টিউটোরিয়ালটা অনেক সুন্দরভাবে উপভোগ করবে। ইতিপূর্বে আমরা গণিতক এবং গুণনীয়ক চ্যাপ্টারটার সমস্ত সমস্যা নিয়ে সমাধান করেছি। তারই ধারাবাহিকতায় প্রথমত আমরা আলোচনা করব সাধারণ ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি। দেখো, সাধারণ ভগ্নাংশ বলতে যেটা আমরা বুঝি, ভগ্নাংশ হচ্ছে দুটো সংখ্যার অনুপাত। তো দুটো সংখ্যার অনুপাত কখন তৈরি হয়? যখন একটা পরিপূর্ণ জিনিসকে বা পরিপূর্ণ একটা সংখ্যাকে আমরা কতগুলো অংশে বিভক্ত করি, তখন কিন্তু সাধারণ ভগ্নাংশ সৃষ্টি হয়। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। কি কি এটা আমরা একটু লিখছি। প্রথমত আমরা লিখব যে প্রকৃত ভগ্নাংশ। তোমরা জাস্ট আপাতত নামগুলো একটু জেনে নাও, আমি কোনটা কি সেটার বিশদ ব্যাখ্যা তোমাদেরকে বলে দেব। প্রকৃত ভগ্নাংশ। দুই নাম্বার, অনেকটা সিমিলার নামটা, শুধু এখানে অ আছে, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এবং তিন নম্বরে রয়েছে মিশ্র ভগ্নাংশ। কেমন? এই তিনটা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশের প্রকারভেদ। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো তোমাদের যে বইয়ের আলোচনা সাধারণ ভগ্নাংশ, সেখানে কিন্তু এভাবে আলোচনা করা নাই। আমি মনে করেছি যে তোমরা একটা আলোচনা যদি পরিপূর্ণভাবে না শেখো, তাহলে তোমাদের শেখাটা অপরিপূর্ণই থেকে যাবে। তো এখন প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি মনে রাখতে হবে, যে ভগ্নাংশের মান একের থেকে সবসময়ের জন্য ছোট। ঠিক আছে, এখন একের থেকে ছোট বলতে কিভাবে বুঝবো আমরা? এক একটা সংখ্যা, তাই না? তো আমি বলেছি প্রথমেই যে ভগ্নাংশ কিন্তু দুটো সংখ্যার অনুপাত, তাই না? তো মনে করো আমি একটা সংখ্যা লিখলাম, একটা ভগ্নাংশ লিখছি, উপরে 4 লিখলাম, নিচে লিখলাম 5। এটা যে প্রকৃত ভগ্নাংশ সেটা আমি সংজ্ঞা দিয়ে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমি বলেছি যে ভগ্নাংশের মান একের চেয়ে কম তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। দেখো, এখানে দুটো সংখ্যা লিখেছি, একটা লিখেছি 4, একটা লিখেছি 5। তো প্রথমত আমার জানতে তো হবে, তাই না, যে এটা একটা ভগ্নাংশ। এটা কিন্তু একটা ভগ্নাংশ। আমি যদি একটা পরিপূর্ণ জিনিসকে, যেমন একটা পরিপূর্ণ এটা একটা হতে পারে একটা গোলক, এটাকে যদি কতগুলো অংশে বিভক্ত করি, তাহলে আমি কিছু ভগ্নাংশ পাবো। যেমন এখানে আমি এইভাবে আঁকলাম, ঠিক আছে, এখানে 4টা ঘর ছিল, 4টা ঘরের ভিতর আমি রং করেছি কয়টায়? একটাতে রং করেছি। তো 4টা ঘরকে আমরা এইভাবে লিখি, 4-এর কয়টা অংশে রং করেছি? একটাতে। তাহলে কয়টা অংশে রং করা নাই? 1, 2, 3, 3টা অংশে রং করা নেই। তখন সেই জিনিসটাকে আমরা লিখি যে 4 ভাগের 3 ভাগ অংশে রং করা নাই, 4 ভাগের 1 ভাগ অংশে রং করা আছে। এইভাবে প্রকাশ করি। তো দেখো, এই যে দুটো সংখ্যার অনুপাত চলে আসছে, এর উপরের অংশটাকে বলা হয় লব। এই যে 4, উপরে লিখেছি 3, এই 3কে বলা হয়, 3-এর যে পরিচয় সেটাকে বলা হয় লব। ঠিক আছে, আর নিচের যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় হর। এটা হচ্ছে সাধারণ পরিচয়। ঠিক আছে, একটা ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে কি বলবো? লব। নিচের সংখ্যাটাকে কি বলবো? হর। ঠিক সিমিলারলি এখানে 4-এর পরিচয় হচ্ছে 4 হচ্ছে আমার লব, 5 কিন্তু আমার এখানে হর। মনে রাখতে হবে। তো এখন আমি বলেছি যে ভগ্নাংশের মান একের চেয়ে কম। তুমি 5 দিয়ে যদি 4কে ভাগ করো, তুমি দেখবা এইটা একের চেয়ে কম আসবে। হ্যাঁ, তো যার কারণে এটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। মনে রাখতে হবে, প্রকৃত ভগ্নাংশের সব সময়ের জন্য লব অপেক্ষা হরের মানটা সবসময়ের জন্য বড় হবে। যেমন আমি এখানে 7 লিখলাম, এখানে আমি যদি 6 লিখি, 5 লিখি, 3 লিখি, 4 লিখি, যা ইচ্ছা তাই লিখি, এখানে লিখলাম 3, যা ইচ্ছা তাই আবার বলা যাবে না, মানে 7-এর থেকে ছোট সংখ্যা লিখতে হবে, তাহলে সেটা হয়ে যাবে একটা প্রকৃত ভগ্নাংশ। আবার যদি এখানে আমি লিখি, এখানে লিখলাম 3, উপরে লিখলাম কত? 2। ঠিক আছে, ইভেন আমি যদি উপরে 1 লিখি, নিচে লিখে 2, তো আমি যদি সব ক্ষেত্রে লক্ষ্য করে দেখি যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই সকল ভগ্নাংশ যে সকল ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় হয়। দেখো, লক্ষ্য করে দেখো, 4-এর থেকে 5 বড়, 3-এর থেকে 7 বড়, 2-এর থেকে 3 বড়, 1-এর থেকে 2 বড়। অর্থাৎ অলওয়েজ আমরা লক্ষ্য করছি লবটা ছোট হচ্ছে, হরটা বড় হচ্ছে। এক্ষেত্রে আমরা বলবো যে আমাদের একের চেয়ে কম মান বিশিষ্ট যে ভগ্নাংশ সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এগুলো সবগুলোকে যদি তুমি ভাগ করে দেখো, একের চেয়ে ছোট আসবে। আর প্রকৃত ভগ্নাংশ ঠিক একই রকম ভাবে আমরা তাহলে সংজ্ঞাটা চমৎকার ভাবে দিতে পারি। 1 থেকে শুরু। এটার মনে রাখতে হবে যে ভগ্নাংশের মান 1 বা তার থেকে বড়, সেই ভগ্নাংশগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এটা আবার কেমন কথা? প্রশ্ন আসতে পারে মনের মধ্যে, একটা কৌতূহল সৃষ্টি হতে পারে। 1 অথবা তার থেকে বড়। 1 তাহলে কিভাবে হয়? জাস্ট লাইক আমি উপরে লিখলাম 4, নিচেও লিখলাম 4। আমি উপরে লিখলাম 7, নিচে লিখলাম 7। ঠিক আছে, আমি উপরে লিখলাম 9, নিচে লিখলাম 7। আমি উপরে লিখলাম 6, নিচে লিখলাম 5। আমি উপরে লিখলাম 3, নিচে লিখলাম 2। আমরা একটা লক্ষ্য করে দেখি,
আমি সংজ্ঞাতে বলেছি যে সকল ভগ্নাংশের মান 1 অথবা তার থেকে বড় সে সকল ভগ্নাংশগুলোকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ, রাইট? সো এখন লক্ষ্য করে দেখো, 4 দিয়ে 4কে যদি তুমি ভাগ করো, 4 দিয়ে যদি 4কে ভাগ করো তুমি পাবা 1, 7 দিয়ে 7কে যদি ভাগ করো তাহলে তুমি পাবা কত? 1, ঠিক আছে? এই যে 4/4, 7/7, ইভেন 6/6, এগুলো কিন্তু সব অপ্রকৃত ভগ্নাংশ। এবং একটু যদি আমরা লক্ষ্য করে দেখি, এইখানে দেখো, এখান থেকে খেয়াল করে দেখো নিচের অংশটা কি বলেছি একটা ভগ্নাংশের নিচের সংখ্যাটাকে কি বলা হয়? ভেরি গুড, ধরতে পেরেছো তোমরা, সেটা হচ্ছে হর। লক্ষ্য করে দেখো, হর অপেক্ষা লবগুলো সবসময় বড় না? 7-এর থেকে 9 বড়, 5-এর থেকে 6 বড়, 2-এর থেকে 3 বড়। সো যা পেয়েছিলাম প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এখানে তার ঠিক বিপরীত। অর্থাৎ আমার এখানে অলওয়েজ লবটা বড় হচ্ছে। লব বড় হওয়ার কারণে 7 দিয়ে যদি আমি 9কে ভাগ করি, দেখবো তার মানটা 1 অপেক্ষা বড় হবে। 5 দিয়ে যদি 6কে ভাগ করি 1 অপেক্ষা বড় হবে। 2 দিয়ে যদি 3কে ভাগ করি 1 অপেক্ষা বড় হবে। এটা আবার আমরা শিখবো আমাদের এর পরে যে চ্যাপ্টারটা রয়েছে দশমিক ভগ্নাংশ, সেখানে গিয়ে কিন্তু আমরা পরিপূর্ণভাবে শিখতে পারবো। তো যারা একটু অ্যাডভান্স ভাবে শিখে নিতে চাও তাদের জন্য আমি এইটাকে একটা উদাহরণ হিসেবে করে দিচ্ছি। 5 দিয়ে 6কে আমি ভাগ করছি, দেখো এটা তো একবার যাবেই, তাই না? 5 দিয়ে 6কে ভাগ করলে একবার তো যাবেই। তো আমি এখানে আমার চলে আসলো কত? 1, তাই তো? আচ্ছা, এখন দেখো এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। আমরা জানি দশমিক দিলে একটা শূন্য আমরা নিতে পারি, যেহেতু আমার সংখ্যা শেষ হয়ে গেছে। তাহলে 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 2, 5 দিয়ে 10। তাহলে লক্ষ্য করে দেখো তো এটার মান কত আসছে? 1.2 বা 1.2। এই যে 5 দিয়ে আমি 6কে ভাগ করেছি, 1.2 আসছে। আমি কি বলেছি সংজ্ঞায়? যে সকল ভগ্নাংশের মান 1 অথবা তার থেকে বড় সে সকল ভগ্নাংশগুলোকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের সবসময় যেন মাথায় রাখতে হবে যে আমার লব হর অপেক্ষা বড় হবে, বা লব এবং হর সমান হবে। এই যে লব এবং হর সমান হয়েছে, অথবা লব হর অপেক্ষা বড় হয়েছে, ঠিক আছে? এরপর আমরা আসবো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমরা শব্দটাকে একটু অ্যানালাইসিস করি যে মিশ্র তার মানে কি? একাধিক জিনিস থাকবে। একাধিক জিনিসটা কিভাবে থাকে? এখানে একটা সংখ্যা থাকবে পরিপূর্ণ অবস্থায় এবং তার সাথে একটি, মনে রাখতে হবে, প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। আমি আবারও বলছি, একটা পরিপূর্ণ সংখ্যা থাকবে শুরুতে, তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। প্রকৃত ভগ্নাংশ মানে বুঝেছি তো, যে ভগ্নাংশের মানে 1 অপেক্ষা কি কম, অর্থাৎ এই ধরনের ভগ্নাংশগুলো। যেমন এটাকে আমরা বলি 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ, 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ। আবার এখানে লিখলাম এটাকে আমরা যদি আড়াই পড়ি, তাই না? আড়াই, ঠিক আছে? এটা একটা মিশ্র ভগ্নাংশ। আবার এখানে লিখলাম 5, উপরে লিখলাম 2, নিচে লিখলাম 3, 5 সমস্ত 3 ভাগের 2 ভাগ। আবার এখানে লিখলাম 4, লিখলাম এখানে 4 সমস্ত, এটা 4.5 লিখি, 4 সমস্ত 2 ভাগের 1 ভাগ, ঠিক আছে? এগুলো সবগুলো হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি বলেছি? প্রথমে একটা পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা থাকবে এবং তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। পূর্ণ সংখ্যা তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি এখানে লিখতে পারি 9 সমস্ত 7 ভাগের 5 ভাগ, 9 সমস্ত 7 ভাগের 5 ভাগ। এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র দুটো অংশ আছে, এটা পরিপূর্ণ একটা অংশ আছে বা পূর্ণ সংখ্যা আছে, তার সাথে একটা কি আছে? প্রকৃত ভগ্নাংশ আছে, মনে রাখতে হবে, ঠিক আছে? মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্রে ভগ্নাংশে রূপান্তর করতে পারি, আবার মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সেই জিনিসটা এখন আমরা শিখবো। আচ্ছা, সো এই 3টা সংজ্ঞা নিশ্চয়ই তোমরা শিখে গেছো। তোমাদের এখানে পাঠ্য বইয়ের মধ্যে যদি এভাবে আলোচনা করা নাই, আই হোপ তোমরা যদি এভাবে শেখো তোমাদের শেখাটা পরিপূর্ণ হবে। যেমন তোমাদের এখানে শুরু হয়েছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। যেমন এটা একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায়, আমি কিন্তু প্রথমে বলেছি। তো এখন কিভাবে আমরা রূপান্তর করব? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এখানে যে পরিপূর্ণ বা পূর্ণ সংখ্যাটা থাকবে তার সাথে আমার হরের গুণ করতে হবে। কি করতে হবে? হরের গুণ করতে হবে। অর্থাৎ আমি যদি গুণ করি, 9 এর সাথে 7 গুণ করি, কত হবে? 7 9 63, মনে রাখতে হবে 7 9 63। যা হবে তার সাথে আবার এই সংখ্যাটা আমার যোগ করতে হবে, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে একটু বলি, তোমাদের যে পাঠ্য বইয়ের 49 নম্বর পৃষ্ঠাটা রয়েছে, এখানে প্রথমেই আলোচনা করা রয়েছে 1 নম্বরে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। তার আগে কিছু সিম্পটম দেওয়া আছে যে কিভাবে রূপান্তর করা যায়। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করতে হয়। পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার পরে লবের সাথে যোগ করতে হয়, লেখা আছে নিয়মটা। প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসানো হয়, ঠিক আছে? আচ্ছা, বসানো হয়, হর একই থাকবে।
আচ্ছা, জাস্ট লাইক আমি যেটা বলছিলাম যে 7 9 63, 63-র সাথে 5 তুমি যোগ করো, 63 আর 5 68, ঠিক আছে, 68, এবং হর যা থাকবে সেটা অপরিবর্তিত থাকবে, হর চেঞ্জ হবে না। তাহলে কি হয়ে গেল, এটা আমার অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। এটা ছিল মিশ্রকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। আমি আরেকটা দেখাই, তাহলে আরো একটা জিনিস ক্লিয়ার হবে। যেমন পাঠ্য বইটাই উল্লেখ করি, এখানে আছে 2 সমস্ত 6/5 ভাগ, 2 সমস্ত 6/5 ভাগ। খেয়াল করে দেখো, এটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা কত 2, তার সাথে এটা গুণ করতে হবে, হরের গুণ, ঠিক আছে, পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ, 6 এর সাথে 2 গুণ করো, 6 এর সাথে 2 গুণ করলে কত হবে, 6 দিয়ে 12, তার সাথে লবটাকে যোগ করতে হবে, 12 আর 5 কত, 17, 12 আর 5 17, এবং হরটা যা ছিল তাই থাকবে, বাস শেষ। সিম্পল হিসাব ম্যান, সিম্পল। আচ্ছা, এরপরে আরেকটা করি আমরা, তাহলে জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই দিকে করি। আমাদের আছে 3 সমস্ত 8/5 ভাগ, 3 সমস্ত 8/5 ভাগ। এটা একটা মিশ্র ভগ্নাংশ, তাই না? পূর্ণ সংখ্যা আছে এবং একটা প্রকৃত ভগ্নাংশ আছে। নিয়ম হচ্ছে 3 এর সাথে 8 গুণ করতে হবে, 3 8 24, লবের সাথে যোগ করতে হবে, প্রাপ্ত গুণফলের সাথে লব যোগ, 3 24 আর 5 29, ঠিক আছে, এবং হর যা ছিল তাই থাকবে, বাস শেষ। তাহলে তোমরা শিখে গেলে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয়। এখন সেম, তোমাকে একটা অপ্রকৃত ভগ্নাংশ দেয়া থাকলো, সেটাকে তুমি কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারো। জাস্ট লাইক এইটাকেই, এটা তো আমার একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব। প্রথমে আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। যেমন আমি 8 দিয়ে 29-কে ভাগ করব, 8 দিয়ে 29-কে ভাগ করব, হ্যাঁ, 8 দিয়ে যদি আমি 29-কে ভাগ করি কতবার যাবে, 3 8 24, 4 8 32, 3 বার যাবে, দিলাম 3 8 24। যেটা থাকলো, অবশিষ্ট যেটা থাকলো, এই যে অবশিষ্টটা, ঠিক আছে। তো এই যে আমার মানে আমি কি করেছিলাম এখানে, মনে আছে তোমাদের? এটা এই সংজ্ঞাটা কি ছিল আমাদের, 3 সমস্ত 8/5 ভাগ, 8/5 ভাগ, এটা ছিল। এখান থেকে এটা পেয়েছিলাম না? আবার এখান থেকে এখানে কিভাবে যাচ্ছি দেখো, খেয়াল করে দেখো, আমার কিন্তু সব সংখ্যাই আছে। আমার যে ভাগফল, এই যে ভাগফল হচ্ছে 3, এটা কিন্তু আমার পূর্ণ সংখ্যা। আমার যে ভাগশেষ, এই ভাগশেষটা হয়ে যাবে আমার লব, আর হর কি হবে, যেই সংখ্যাটা দিয়ে আমি ভাগ করছি সেটা হচ্ছে আমার হর, ঠিক আছে। খেয়াল করে দেখো, 8 দিয়ে 29-কে ভাগ করেছে, 3 বার দিয়েছে, 3 8 24, অবশিষ্ট ছিল 5। আমার যে ভাগফল এসছে সেটা আমার পূর্ণ সংখ্যা, আমার যে ভাগশেষ এসছে সেটা আমার লব, আর যেটা দিয়ে ভাগ করেছে সেটা আমার কি হবে, হর। এভাবেই কিন্তু কনভার্ট করা যায়। আমি আরেকটা দেখাই দিই, তাহলে জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন উপরে 68 আছে, উপরে 68, নিচে 7 আছে, আমি ভাগ করছি, ঠিক আছে। তো কতবার দিব আমরা, 7-এর ঘর নামতা পড়বো, 7 9 63, তারপরে কি 7 10 70, তো 70 তো নাই, তো 7 9 63, 9 বার দিলাম 63। বিয়োগ করে নিয়ে আসো, বিয়োগ করলাম, এখান থেকে 8 থেকে 3 বিয়োগ করলে 5। কি বলেছি, যে ভাগফল সেটা কিন্তু আমার পূর্ণ সংখ্যা, যে ভাগশেষ সেটা হচ্ছে আমার লব, যেটা দিয়ে ভাগ করেছি সেটা আমার হর। সো এটাকে যদি আমরা কনভার্ট করি, এই যে আমার অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে আমার রেজাল্ট আসবে 9 সমস্ত 7/5 ভাগ। সো এইটা ছিল প্রকৃত থেকে মিশ্র, মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশের রূপান্তর। এরপর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ, ঠিক আছে। তো সমতুল ভগ্নাংশ জিনিসটা কি সেটা একটু প্রথমে আমরা একটু আলোচনা করি। সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের মান সমান হবে, এরকম ভগ্নাংশগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলবো। লাইক আমি মনে করো একটা মানে শুরুতেই সহজ দিয়ে শুরু করি, আমি যেটা লিখছি সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, ঠিক আছে। প্রত্যেকটা ভগ্নাংশের মান সমান হবে। এটা আমি লিখলাম কি, হাফ বা 2/1 ভাগ। এই 2/1 ভাগকে অনেকগুলো ভগ্নাংশে প্রকাশ করা যায়। জাস্ট লাইক তুমি কিভাবে এই 2/1 ভাগের 4টা সমতুল ভগ্নাংশ তৈরি করবা, উপরে এবং নিচে সেম সংখ্যা দ্বারা তোমাকে গুণ করতে হবে। উপরে 2 দ্বারা গুণ করো, নিচেও 2 দ্বারা গুণ করো, তাহলে 2 1 2, নিচে 2 দ্বারা গুণ করলে কত হবে, 2 2 4। উপরে 3 দ্বারা গুণ করো, নিচেও 3 দ্বারা গুণ করো, তাহলে 3 1 3, 3 2 6। উপরে 4 দ্বারা গুণ করো, নিচেও 4 দ্বারা গুণ করো, 4 1 4, 4 2 8। উপরে 5 দ্বারা গুণ করো, নিচেও 5 দ্বারা গুণ করো, 5 1 5, 5 2 10। অর্থাৎ হাফ বা অর্ধেকের 4টি সমতুল ভগ্নাংশ যদি তোমাকে লিখতে বলে, উপরে এবং নিচে সেম সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশটা পাবা সেটাই হচ্ছে হাফের সমতুল ভগ্নাংশ। আরেকটা শেখাই, উপরে মনে করো আছে 3, নিচে আছে 8, 8 ভাগে 3 ভাগ, এর 3টা সমতুল ভগ্নাংশ তোমাকে তৈরি করতে বললো।
আমি কি শিখেছি, ট্রিক্সটা কি? উপরে এবং নিচে অর্থাৎ লবে এবং হরে সমান সংখ্যা দিয়ে ভাগ করতে হবে বা একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। জাস্ট লাইক এখানে তুমি 2 দ্বারা শুরু করো, তাহলে উপরে যদি আমি 2 দ্বারা গুণ করি, 2 এটাকে 2 দ্বারা গুণ, নিচেরটাকে 2 দ্বারা গুণ, তাহলে 3 2 6, 8 2 16, ঠিক আছে? 2 দ্বারা শেষ। এরপর এটাকে 3 দ্বারা গুণ করো, এইটাকেও 3 দ্বারা গুণ করতে হবে। মনে রাখতে হবে লবে এক ধরনের সংখ্যা, হরে আরেক ধরনের সংখ্যা দ্বারা গুণ করলে সমতুল ভগ্নাংশ আসবে না। তাহলে 3 3 9, 3 8 24, সরি 3 8 24। এরপর 4 দ্বারা গুণ করো, এখানে 4 দ্বারা গুণ করো, নিচেও 4 দ্বারা গুণ করো, তাহলে 3 4 12, নিচে তুমি পাচ্ছ 4 8 32। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সবসময় যে তোমাকে 2 3 4 দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা গুণ করতে হবে এরকম না। তোমার মন চাইছে তুমি এটাকে 8 দ্বারা গুণ করবা, 8, তাহলে উপরেও 8 দ্বারা গুণ করো, নিচেও 8 দ্বারা গুণ করো, 8 উপরেও 8 দ্বারা গুণ, নিচেও 8 দ্বারা গুণ, তাহলে কত হবে? 3 8 24, ঠিক আছে? 8 8 64, এটা একটা সমতুল ভগ্নাংশ। সো এই 3/8 বা 8 ভাগের 3 ভাগের 4টা সমতুল ভগ্নাংশ আমরা তৈরি করে ফেলেছি। মজার বিষয় হচ্ছে তোমাকে আবার লঘিষ্ঠকরণ নামে একটা জিনিস শিখতে হবে। সেখানে যখন তুমি এটা কাটাকাটি করে ছোট করবা, তুমি দেখবা যে এই 8 ভাগের 3 ভাগে আসছে, ঠিক আছে? তুমি যখন কাটাকাটি করবা, লঘিষ্ঠকরণ করা হয় এটাকে বলে, দেখবা যে ঘুরে ফিরে 8 ভাগের 3 ভাগে চলে আসছে, ঠিক আছে? সো এইভাবে সমতুল ভগ্নাংশ আমরা তৈরি করতে পারি। প্রশ্নটা যদি এরকম বলে যে 8 ভাগের 3 ভাগের প্রথম 3টা সমতুল ভগ্নাংশ তৈরি করো, সো তখন তোমাকে প্রথম 3টা বলতে এখানে 2 3 4 এইভাবে শুরু করতে হবে। তো যেহেতু আমি বলেছি প্রথম 3টা, আর যদি তোমাকে বলা হয় যে 8 ভাগের 3 ভাগের 5টি সমতুল ভগ্নাংশ তৈরি করো, তুমি যে কোনো ভাবে 5টা সমতুল ভগ্নাংশ তৈরি করলেই হয়ে যাবে। প্রশ্নটা বুঝে দেন আনসার করার চেষ্টা করবে। ওকে, এরপর আসো, একটু আগে বলছিলাম যে লঘিষ্ঠকরণ জিনিসটা কি। জাস্ট লাইক আমি উপরে লিখলাম 15, এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, নিচে 45 পৃষ্ঠা নাম্বার আমি বলে দিচ্ছি, 52 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে লঘিষ্ঠকরণ। দেখো আমি আবারও পরিচয় দিই, এটা একটা ভগ্নাংশ, দুটো সংখ্যার অনুপাত, তাই না? উপরের অংশকে বলা হয় লব, নিচের অংশকে বলা হয় হর। এটা কি ধরনের ভগ্নাংশ? এই যে 45 ভাগের 15 ভাগ, এটা সবাই কমেন্টসে জানাবা, আমি সবার কাছে জানতে চাই। আমি যে দিয়েছি 45 ভাগের 15 ভাগ, এটা কি ধরনের ভগ্নাংশ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এখন আসলে লঘিষ্ঠকরণ, একটু আগে বলছি লঘিষ্ঠকরণ মানে হচ্ছে কাটাকাটি করে ছোট করা। এরপরে আর ছোট করা যাবে না, এই অবস্থায় যেতে হবে। সো উপরে এবং নিচে সমান সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে হবে। লাইক 15 শেষের সংখ্যাটা 5, 45 শেষের সংখ্যা 5, শেষ সংখ্যাটা 5 হলে সাধারণত শেষ সকল সংখ্যা 5 দ্বারা ভাগ করা যায়। তুমি চাইলে 3 দ্বারা ভাগ করতে পারো এটাকে। দেখো এটাকে 3 দ্বারা ভাগ করলে হবে 3 5 15, এটাকে 3 দ্বারা ভাগ করলে হবে 3 15 45। আমি 3 দ্বারা শুরু করলাম, যেহেতু বিজোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হলে 2 দ্বারা শুরু করতাম। 3 দ্বারা যদি ভাগ করি 3 5 15, এটাকে 3 দ্বারা যদি ভাগ করি 3 1 3, 1 5 15, 3 5 15, তাহলে আসলো কত? উপরে 5 নিচে 15। এটা কি লঘিষ্ঠকরণ? না, এটা শেষ হয় নাই, আবারও কাটাকাটি করা যায়। যেমন উপরে 5 দিয়ে কাটলাম, নিচেও 5 দিয়ে কাটলাম, অর্থাৎ 5 একে 5, 3 5 15। দ্যাট মিনস 3 ভাগের 1 ভাগ। এই যে আমার শুরুতে ছিল 45 ভাগের 15 ভাগ, এই 45 ভাগের 15 ভাগের লঘিষ্ঠ রূপ হচ্ছে 3 ভাগের 1 ভাগ। সরাসরি আমরা কাটতে পারতাম, 15 কে 15, 3 15 45। সো এখানে ইন ডিটেলস করলাম কেন? তোমার বোঝার সুবিধাতে। এটাকে বলা হয় লঘিষ্ঠকরণ। আরো আছে, আরো একটু শিখি আমরা। পেজ নাম্বার 52-তে আমাদের এটা আছে লঘিষ্ঠকরণ। যেমন উপরে 16 আছে, উপরে 16, নিচে আছে 56। যে কোনো জোড় সংখ্যা হলে সেটাকে 2 দ্বারা কাটাকাটি করা যায়। তুমি নির্দ্বিধায় 2 দ্বারা কাটতে পারো। 8 2 16, একটু উপরে লিখবা, পাশে লিখবা না, পাশে লিখলে 168 বোঝা যায়। এটাকে যদি তুমি 2 দ্বারা কাটো, 2 2 4, আমি ভাগ করছি মনে হয় 2 2 4, 1 6 16, 8 2 16, 28 2 56। এটাও একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাটাকে আবারও কাটা যায়। হ্যাঁ, তুমি এখানে লিখেও কাটতে পারো, মানে আমি সেকেন্ড স্টেপে এইভাবে লিখতে পারি, এটা তোমার বোঝার জন্য আমি লিখতেছি। এটাকে আবারও 2 দ্বারা কাটলে হবে 4, এটাকে 2 দ্বারা কাটলে হবে 14 দিয়ে 28। দ্যাট মিনস আমি পেলাম উপরে 4, নিচে পেলাম 14। ওকে, আবারও জোড় সংখ্যা উপরে নিচে, সো এটাকে আবার কাটা যায় 2 2 4, 7 2 14। ফাইনালি আমি যেটা পেলাম 7 ভাগের 2 ভাগ। এটাকে আর ছোট করা যায় না বা কাটাকাটি করা যায় না। দ্যাট মিনস 56 ভাগের 16 ভাগ, এটা লঘিষ্ঠ রূপ হচ্ছে 7 ভাগের 2 ভাগ। মনে রাখতে হবে এটা কিন্তু, এরা দুজন কিন্তু সমতুল ভগ্নাংশ, ঠিক আছে? তো এটাকে আমি এই পর্যায়ে নিয়ে আসতে পারি, আবার কাটাকাটি করে এটাকে এখানে নিয়ে আসতে পারি। তো এইরকম এটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। একই সাথে আমরা এটাকে বলতে পারি লঘিষ্ঠকরণ, ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, কাটাকাটি করে ছোট করা। এরপর আমরা কি শিখতে পারি? এরপর আমরা শিখতে পারি সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে সবগুলো ভগ্নাংশের হর কি হবে?
একই রকম হবে বা সমান হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। হ্যাঁ, সো এটাকে আমি একটু কেটে দিচ্ছি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, নিচে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। এটা 55 নম্বর পৃষ্ঠা একদম শুরুতেই আছে। 1 নম্বর দিয়ে দিয়েছে, উপরে আছে 3, নিচে আছে 4, কমা দিয়ে উপরে আছে 3, নিচে আছে 5। সারপ্রাইজিংলি আমরা যদি দেখি এখানে সমলব বিশিষ্ট ভগ্নাংশ দুটো, তাই না? এখানেও লব কিন্তু 3, এখানে লব 3, সমলব বিশিষ্ট। সো সমহর করতে পারতে হর দুটোকে সমান করতে হবে। ইন দ্যাট সেন্স যে দুটো সংখ্যা আমার দেয়া থাকবে হরে, সেই দুটো সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। গণিতক এবং গণিতক চ্যাপ্টারে আমরা লসাগু নির্ণয় করা শিখেছি। এই 4 এবং 5-এর লসাগু আমরা বের করব। যেহেতু 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা কি করব, 4 এবং 5-এর লসাগু নির্ণয়ের ক্ষেত্রে 4 এবং 5-কে গুণ করে ফেলবো। হ্যাঁ, 4 5 20। সো বুঝতেই পারছো, এটা 4 এবং 5-এর লসাগু হচ্ছে 20। তোমরা চাইলে এটা বের করে নিতে পারো। হ্যাঁ, সাধারণ কোনো সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করা যায় না। ঠিক আছে, সো এই জন্য আমাদেরকে গুণ করে রেজাল্টটা বের করে নিতে হবে। সো 4 এবং 5-এর লসাগু হচ্ছে 20। এখন এই নিচে আমাকে 20 তৈরি করতে হবে। এটাকে 20 তৈরি করবো, এটাকে 20 তৈরি করবো। সো এটাকে 20 তৈরি করতে গেলে কি করতে হবে চিন্তা করে দেখো। 4-কে যদি আমি 20 তৈরি করতে চাই, সমহর, মাইন্ড ইট, হরের জায়গায় সমান হতে হবে। সো 20 তৈরি করতে গেলে 5 দ্বারা গুণ করতে হয়। সো আমি নিচে এমনি এমনি 5 দ্বারা গুণ করতে পারি না। সিমিলারলি আমাকে উপরেও 5 দ্বারা গুণ করতে হবে। সো উপরে পেলাম আমি 3 5 15, নিচে পেলাম 4 5 20, কমা দিয়ে যাই। এখানে 5 আছে, 5-কে 20 করতে হলে 4 দ্বারা গুণ করতে হবে। সো আমি নিচে যদি 4 দ্বারা গুণ করি, উপরেও আমাকে 4 দ্বারা গুণ করতে হবে। সো উপরে 4 দ্বারা গুণ করলে 3 4 12, নিচে 4 5 20। এখন যদি তোমরা খেয়াল করে দেখো, আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। সো 20 ভাগের 15 ভাগ, 20 ভাগের 12 ভাগ, ব্যাস। এটা হচ্ছে 1 নম্বর অংশের সমাধান। এরপর 2 নাম্বার যে অংশটা রয়েছে, পেজ নাম্বার আমি আবারও বলছি 55-তে, আমার এখানে আছে 1 নম্বরে। উপরে আছে 5, নিচে আছে 7, কমা উপরে আছে 3, নিচে আছে 4। এবার কিন্তু লবও ডিফারেন্ট, হরও ডিফারেন্ট, বাট প্রসেস ইজ সেম। 7 এবং 4-এর লসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, 7 এবং 4-এর লসাগু যদি বের করতে চাও, কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না। এটার গুণ ফলটাই লসাগু, 4 7 28। ঠিক আছে, 28 হচ্ছে লসাগু। সো আমি নিচে কি করবো, 28 তৈরি করবো। নিচে 28 তৈরি করতে গেলে 7-এর সাথে কত গুণ করতে হবে? 7 দিয়ে এটাকে ভাগ করো, 7 দিয়ে 28-কে ভাগ করো, কত? 4। নিচে 4 দ্বারা গুণ করবো। নিচে 4 দ্বারা এমনি এমনি গুণ করবো, উপরেও 4 দ্বারা গুণ করতে হবে। এখানে আছে 4, 4-কে 28 করবো, কত দ্বারা গুণ করতে চাই? 28-কে ভাগ করো, 7 দ্বারা গুণ করতে হবে। সো এখানেও 7 দ্বারা গুণ করবো। আবার তোমরা বলতে পারো, স্যার এটা তো খুব ভেরি ইজি, এইটাকে 4 দ্বারা গুণ করবে, যে নিচে দুটো যে আমার হর আছে এটাকে 4 দ্বারা গুণ করবে, এটাকে 7 দ্বারা গুণ, তাহলে তো হয়ে যায়। সবসময় আবার এরকম হবে না, এটা ডিফারেন্ট আমরা জিনিস পাবো। 4 7 28, 4 5 20, কমা 4 7 28, উপরে 3 7 21। দেখো এখন আমার দুইটা কি হয়ে গেছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেছে। সো এইভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের রূপান্তর করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করার পরে আমরা জানতে পারি যে কোন ভগ্নাংশটা বড়, কোনটা ছোট। জাস্ট লাইক এখানে 3/4 আছে, 3/5 আছে। আমাকে যদি ইন জেনারেল সেন্সে যদি বলে কোন ভগ্নাংশটা বড় বা কোনটা ছোট, আমার কিন্তু বুঝতে অসুবিধা হবে। সো আমি এটাকে কি করবো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে যখন আমি কনভার্ট করে নিব, তখন কিন্তু আমার এটা ভেরি ইজি হয়ে যাবে। ইজি যে কে বড় কে ছোট, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। তো আশা করছি আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ভগ্নাংশের তুলনা, অর্থাৎ ভগ্নাংশের বড় ছোট। একই সাথে আমরা আলোচনা করব ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে। তাহলে আজকে এর মতো এখানে শেষ করছি। নেক্সট টিউটোরিয়াল দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থেকো সকলে। আসসালামু আলাইকুম।